হঠাৎ করেই কেউ আমার পিছনে বাড়ি কিছু দিয়ে আঘাত করে। তাল সামলাতে না পেরে আমি সেখানে পড়ে গেলাম। আমার দুইটা চোখ যেন বন্ধ হয়ে আসছে। সামনে তাকাতেই দেখতে পেলাম একটি ছেলে হাতে যেন কি একটা নিয়ে আমার সামনে। তারপর কি হলো আমার কোনো কিছু মনে পড়লো না। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে একটা চেয়ারে বন্দি রুমে আবিষ্কার করলাম। আমাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, অনেক শক্ত করে বেঁধে রাখা হয়েছে। আমি কিছুতেই ছুটতে পারছি না। কে আমাকে এভাবে বেঁধে রেখেছে? স্বামী কি পারবে এই বিপদ থেকে মুক্তি পেতে? তার সাথে সাথে ও কি পারবে নীলাকে মুক্ত করতে? আর নীলা বা কোথায়? এসব ভাবছে ঠিক তখন হঠাৎ কে যেন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো। অচেনা একটা ছেলে, স্বামীর সেম বয়সী। সে স্বামীর সামনে গেল। ছেলেটা অট্ট একটা হাসি দিচ্ছে। স্বামী বলল, কে আপনি? এভাবে আমাকে বেঁধে রাখছেন কেন? কি চান আপনি? ছেলেটি বলল, তোকে ধরে রাখার মোটেও কোনো ইচ্ছে ছিল না, তুই এসে নিজের বিপদ নিজে ডেকে আনেছিস। স্বামী বলল, মানে? ছেলেটি বলল, আমাকে তুই চিনতে পারলি না তো, কিন্তু তোর ব্যাপারে আমি ভালো করেই জানি। স্বামী বলল, কে তুই? আমাকে ছেড়ে দে বলছি। ছেলেটি বলল, ছেড়ে দেব, সময় হলে একটু শান্ত হ। এই বলে একটা হাসি দিল। স্বামী বলল, আমি রেগে গেলে তোর কি হাল হবে তুই একবারও ভেবে দেখেছিস? তুই আমায় চিনিস না, তাই ভালোই ভালোই বলছি, আমাকে রাগাইস না। ছেলেটি বলল, ও মা, তাই? দেখা যাবে তোর কত সাহস, আমার গায়ে হাত দিবি। এই রায়হানের গায়ে হাত তোলা এত সহজ না। স্বামী তখন বলল, তার মানে তুই সেই রায়হান যার কারণে আমার জীবনে এত অভিশাপ, যার কারণে আজকে নীলা আর আমার এরকম অবস্থা, যার কারণে আমি সুমিতাকে পাইনি, আর যাকে বিয়ের রাতে পুলিশ ধরে নিয়ে গেছিল তুই নিশ্চয়ই জেল থেকে পালিয়ে আসছিস। রায়হান তখন একটা অট্ট হাসি দিল। বুকা, পালিয়ে কেন আসব? তুই হয়তো জানিস না এই দেশে ঘুষ দিয়ে সবকিছুই সম্ভব। স্বামী বলল, কিন্তু আমাকে কেন বেঁধে রেখেছিস? রায়হান বলল, তোকে যথেষ্ট শাস্তি দিয়ে উচিত শিক্ষা দেব। আমি বললাম, আমার অপরাধ? তখন রায়হান বলল, বিরাট অপরাধ করছিস তুই। আমি বললাম, মানে? রায়হান বলল, মানে না জানার ভান করিস না, যাকে তুই বিয়ে করছিস সে আমার কে হয় জানিস? তখন স্বামী বলল, নীলা আমার একমাত্র বিয়ে করা বউ, তোর মতো গুন্ডা আর শয়তান ওর ধারে কাছেও যেতে পারবে না। তখন রায়হান একটা হাসি দিল আর বলল, তোর কেমন বউ? আজ পর্যন্ত তোদের শারীরিক সম্পর্ক হয়নি, এটা আবার কেমন বিয়ের বন্ধন? স্বামী বলল, নীলার ব্যাপারে একদম বাজে কথা বলবি না, আর সেটা একান্তই আমাদের ব্যাপার, তুই বলার কে? রায়হান বলল, আমি তার অনেক কিছু যা তুই এখনো জানিস না। আমি বললাম, কি বলতে চাস? রায়হান বলল, তাহলে শুন, শুনে হয়তো তুই বিশ্বাস করতে পারবি না। নীলা আমার আগের গার্লফ্রেন্ড, সব ঠিকঠাকই চলছিল, আমাদের 4 বছরের সম্পর্ক, আমাদের বিয়েটাও ঠিক হয়ে যায়। কিন্তু কিভাবে যে আমার বিষয়ে পুলিশ জেনে গেছে আর আমার পথের কাটা হয়ে দাঁড়ালো। ভেবেছিলাম নীলাকে বিয়ে করে আমি ওর বাবার সকল সম্পত্তির মালিক হতে পারবো। ওর বাবার অনেক সম্পত্তি, অনেক টাকা হাতিয়ে নেওয়াই ছিল আমার একমাত্র প্ল্যান। নীলাকে শেষ করে দেব এই সব কিছু হাতানোর পর, কিন্তু তুই এসে সবকিছু শেষ করে দিলি। তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিবি, নয়তো নীলা তোকে আর বাকিটা দেখে নেবে। এই বলে হাসতে লাগলো। স্বামী বলল, আমি থাকতে তোকে এই কাজ কখনো করতে দেব না, বেঈমান প্রতারক মানুষ তুই, একটা মানুষের জীবন নিয়ে খেলা করিস, তোকে আমি কখনোই ক্ষমা করব না, তোকে শাস্তি দেব। রায়হান বলল, দেখা যাবে তুই আমার কি করতে পারিস। স্বামী বলল, তুই নীলাকে কোথায় আটকে রেখেছিস বল। তখন রায়হান বলল, হোয়াট? আমি কেন আটকে রাখবো তাকে? স্বামী বলল, মিথ্যা বলবি না, নীলা এখানে অনেক আগে এসেছিল, বল ওকে কোথায় রাখছিস। তারপর রায়হান যা বলল তা শুনে যেন আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। তার মানে কি সত্যি নীলা আমাকে ভালোবাসতো না? রায়হান বলল, নীলা এখানে এসেছিল শুধু আমার সাথে দেখা করতে, তুই আসার আগেই ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি, বাকি কাজ আমার সাথে থাকা লোকেরা তোকে এখানে নিয়ে এসে বেঁধে রাখে, আর আমার কাজটাও সহজ হয়ে গেল। কিন্তু নীলা জানে না তুই এখানে বন্দি আছিস। কি ভাবছিস আমি কিছুই করতে পারবো না? দেখতে থাক সামনে কি ঘটছে। স্বামী বলল, তুই কাজটা একদম ঠিক করলি না, তোকে ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দে নয়তো। রায়হান বলল, নয়তো কি করবি? তুই আমাকে মারবি? এই বলে অট্ট একটা হাসি দিল আর বলল, তোকে এখানে শেষ করতে আমার 2 মিনিটও সময় লাগবে না, তুই এখানেই বন্দি থাকবি। তুই যতই চিৎকার করবি সবকিছুই বিতা যাবে, কারণ তোর চিৎকার
কারো কানে পৌঁছাবে না। তারপর রায়হান চলে গেল। সে চলে যাওয়ার পর আমি ভাবছি কি করব, নিজেকে কিভাবে এখান থেকে রক্ষা করব। যেভাবেই হোক না কেন আমাকে এখান থেকে পালাতে হবে। অনেক রাত হলো, তবু রুমে কেউ আসলো না। এদিকে অনেক ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা যেন গলাটা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দ, দেখলাম দুইজন লোক ভিতরে আসলো পানি আর খাবার নিয়ে। দুইজনের মধ্যে একজন বলল, এই নে খাবারটা খেয়ে নে। একটু বুদ্ধি খাটিয়ে বললাম, আমাকে বেঁধে রেখেছো, কি করে আমি খাবার খাবো? তারপর একজন বলল, ওকে খুলছি, তবে পালানোর চেষ্টা করবি না, পালানোর চেষ্টা করলে তোকে এখানেই শেষ করে দেব। আমি বললাম আচ্ছা। তারপর তারা বাঁধন খুলে দেওয়ার পর পানি খেয়ে একটু ভাবলাম হয়তো খাবারের সাথে কোনো কিছু মিশিয়ে রাখতে পারে, তাই খাবার খাওয়াটা ঠিক হবে না। আমি যাতে পালাতে পারি সেই প্ল্যান করছি। আমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, ওই শালা খাবার খেয়ে নে, এত কি ভাবছিস? আমি বললাম না, মানে আমার একটু করতে হবে। লোকটা বলল, কি করবি বললি? তখন তাকে বুঝিয়ে বললাম, ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুম সেরে তারপর এসে খাবার খাবো। লোকটা বলল, ওকে, তাহলে চল আমার সাথে। আমি বললাম, ওকে ধন্যবাদ। লোকটা বলল, আমাদের সাথে চালাকি করবি না, এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই, তাড়াতাড়ি সেরে আয়। তারপর আর কি করাম, যে চমক দিয়ে কথা বলছে মনে হয় আমার মধ্যে আমি নাই এই সুযোগ পালানোর, তাছাড়া আমার হাতে কোনো উপায় নাই। তারপর দেখলাম ওরা অন্য পাশ ঘুরে সিগারেট খাচ্ছে। এই একটা সুযোগ, আস্তে করে দরজা কোনোভাবে খুলে ওদের চোখে ধুলা দিয়ে বাইরে চলে আসলাম। ভিতরে আরো লোক ছিল। তারপর তারা টের পাওয়ার পর বুঝলো যে আমি পালিয়ে যাচ্ছি। তারপর হইচই শুরু করে দিল। আমি পালিয়ে আসার কারণে ওদের চিৎকারের আওয়াজে আমি সেটা বুঝতে পারছি, কারণ আমি বেশি দূর আসি নাই। ওরা আমাকে জঙ্গলে খুঁজতে শুরু করলো। আমি দৌড়াচ্ছি আর সামনে যেতে দেখতে পেলাম রাস্তা। আমার কি ভাগ্য, ওরা আমাকে দেখতে পেয়ে গেছে। ওদের দেখে আমি আরো দৌড়ে রাস্তায় উঠলাম। হঠাৎ কোথা থেকে যেন একটা চলমান গাড়ি আমার কাছে এসে গাড়ির দরজা খুলে আমাকে ভিতরে নিয়ে গেল। আমি তো ভয়ে অবাক। সে আমাকে গাড়িতে তোলার কারণে যতটা না আমি অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি তাকে দেখে, কারণ সে আর কেউ না, সুমিতার বাবা, মানে আমার বাবার বন্ধু। আমি বললাম, আঙ্কেল আপনি? আঙ্কেল বলল, হ্যাঁ আমি। আমি বললাম, কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল বলল, হ্যাঁ ভালো। তো তুমি কেমন আছো? আমি বললাম, আমিও ভালো। আঙ্কেল বলল, রাস্তায় ওরা তোমাকে তাড়া করছিল কেন? আমি সত্যটা গোপন করে বললাম, ওরা আসলে ছিনতাইকারী, আমার কাছে কিছু ছিনতাই করতে আসছিল। আমি বুঝতে পেরে দৌড়াতে থাকি, আর ওই সময় আপনি আমাকে বাঁচালেন। ধন্যবাদ আঙ্কেল। তখন আঙ্কেল বলল, আরে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব। আমি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, যেই পথে তোমাকে দৌড়ানো হয়েছে সেই পথ দিয়েই আমি বেশিরভাগ যাতায়াত করি, কিন্তু জায়গাটা অনেক খারাপ, আর এত খারাপ জায়গায় তুমি এত রাতে কি করো? আমি বললাম, না মানে আঙ্কেল, একটা কাজের জন্য আসছিলাম। আঙ্কেল বলল, ও আচ্ছা, তাহলে এখন থেকে সাবধানে থাকবা কেমন? আমি বললাম, জি আঙ্কেল। কিছুক্ষণ নীরবতার পর আমি বললাম, আঙ্কেল। আঙ্কেল বলল, হ্যাঁ বলো। আমি বললাম, একটা কথা বলবো? আঙ্কেল বলল, হ্যাঁ, কি জানতে চাও বলো। আমি বললাম, সুমিতা কেমন আছে আঙ্কেল? তখন সুমিতার বাবা বলল, কেমন থাকবে বাবা, যেদিন তোমার বিয়ে হয়েছে জানতে পেরে সেদিন থেকে মেয়েটা যেন অন্যরকম হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে আঙ্কেল? তখন সুমিতার বাবা বলল, মেয়েটা সবসময় মনমরা হয়ে থাকতো, কারোর সাথে মিশতো না, ঠিক মতো কথা বলতো না, খাবার দাবার ছেড়ে দিয়েছিল, মাঝে মাঝে খুব কান্না করতো। আমরা তাকে বুঝাইতাম কিন্তু কোনো কাজ হতো না। মেয়েটা তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তোমার বাবা আমার সাথে বেইমানি করবে আমি ভাবতে পারিনি। যদি তোমার সাথে মেয়েটার বিয়ে হতো তাহলে কি হতো? আঙ্কেলের কথা শুনে চোখ দিয়ে যেন অচরে পানি পড়ছে আমার। খুব কষ্ট পেলাম। সুমিতা আমাকে এতটা ভালোবাসতো, আমি তাকে টকালাম। তখন আঙ্কেল আমার দিকে তাকালো আর বলল, কি বাবা তুমি কাঁদছো কেন? আমি বললাম, আঙ্কেল আমাকে ক্ষমা করে দিয়েন, আমার জন্য আপনার মেয়ে অনেক কষ্ট পেয়েছে। আঙ্কেল বলল, আরে বাবা ক্ষমা চাইতে হবে না, আমি বুঝি সবকিছু, তাই তো তোমাদেরকে কোনো অভিযোগ না করে আমি চুপ করেছিলাম। আর তুমিও তো ইচ্ছে করে বিয়েটা করোনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করছো। তুমি এসব নিয়ে মন খারাপ করো না, তুমি তোমার বউকে সুখে শান্তিতে রাখিও। আমি বললাম, তখন আঙ্কেল বলল, তোমার বাসায় চলে এসেছি। আমি বললাম, ও আচ্ছা আঙ্কেল, চলেন আমাদের বাসায়। সুমিতার বাবা বলল, না বাবা, আরেকদিন সময় করে আসবো, তুমি বাসায় গিয়ে বিশ্রাম নাও। আমি বললাম, আচ্ছা আঙ্কেল ধন্যবাদ। তারপর গাড়ি থেকে নামার পর আঙ্কেল চলে গেলেন। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই